আজকে ডেটা স্ট্রাকচারের ফার্স্ট ক্লাস। প্রোগ্রামিং ইন সি এর আন্ডারে ডেটা স্ট্রাকচারের কিছু পার্ট আছে। ফার্স্টে আছে লিঙ্ক লিস্ট, তারপর স্ট্যাক, তারপর কিউ। আজকে স্ট্যাক আর কিউটা নিয়ে আলোচনা করব। অ্যারে যেহেতু আমাদের ক্লাস 11-এ পড়া আছে, তো স্ট্যাক আর কিউ অ্যারে দিয়ে কিভাবে বানানো সম্ভব সেটার প্রোগ্রামিংটাও আজকে আলোচনা করব। প্রথমে আসি, ডেটা স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। ডেটাকে আমরা অনেকভাবেই সাজিয়ে রাখতে পারি। ডেটা স্ট্রাকচার হচ্ছে ডেটাগুলোকে নির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে রাখার লজিক্যাল বা মেথডিক্যাল একটা মডেল। অর্থাৎ ডেটাকে কম্পিউটার মেমোরিতে সংরক্ষণ ও সেগুলোকে নিয়ে প্রসেস করার জন্য এফিশিয়েন্ট পদ্ধতিতে ডেটাগুলোকে অর্গানাইজ করার নামই হলো ডেটা স্ট্রাকচার। সুতরাং একটা প্রোগ্রামকে ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদমের একটা মিলিত রূপ বলা যেতে পারে। ডেটা স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে, স্ট্যাক, কিউ এগুলো পড়ে। আর নন লিনিয়ারের ক্ষেত্রে লিঙ্ক লিস্ট, গ্রাফ, ট্রি এগুলো পড়ে। আমাদের সিলেবাসে শুধুমাত্র লিঙ্ক লিস্টটাই পড়তে হবে, গ্রাফ বা ট্রি এগুলো পড়ার কোনো দরকার নেই। লিনিয়ার সিকোয়েন্সে ডেটাগুলো অ্যারেঞ্জ করা পসিবল বলে একে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়। তার মানে ডেটা এলিমেন্টগুলো এখানে কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে রাখা থাকে, যাতে খুব সহজেই সেটাকে অ্যাক্সেস করা যায় বা ফেচ করা সম্ভব। স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা দুরকমভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব, একটা হচ্ছে অ্যারে দিয়ে, আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে। আমরা প্রথমে আজকে অ্যারে দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব সেই সম্পর্কেই পড়ব। তো অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করার সময় আমরা ধরে নেব অ্যারের একটা ফিক্সড সাইজ, সেটা প্রি ডিফাইন্ডও হতে পারে বা রান টাইম ইউজারের উপর ডিপেন্ড করেও হতে পারে। স্ট্যাকের দুটি বেসিক অপারেশন আছে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। যদি কোনো আইটেম স্ট্যাকের মধ্যে ইনসার্ট করতে হয় সেটাকে বলা হয় পুশ অপারেশন। আর যদি কোনো এলিমেন্টকে স্ট্যাক থেকে তুলে নিতে হয় তাহলে সেটাকে আমি বলবো পপ অপারেশন। এই পুশ আর পপ অপারেশন দুটো পারফর্ম করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ভ্যালু, যেটাকে আমি এখানে বলছি টপ বলে, যেটা স্ট্যাকের মধ্যে যে লাস্ট ভ্যালু ইনসার্ট হয়েছে তার ইন্ডেক্সকে ইন্ডিকেট করে। স্ট্যাকে এলিমেন্ট ইনসার্ট করা বা ডিলিট করা সবই একটা এন্ড থেকে হয়। যেমন এখানে ফার্স্টে এ একটা ভেরিয়েবল ইনসার্ট হয়েছে, তারপর বি যে ভেরিয়েবলটা ইনসার্ট হয়েছে সেটাও কিন্তু উপর থেকেই ইনসার্ট হয়েছে। মানে এরপর যদি আমাকে ফার্স্টেই কোনো এলিমেন্টকে ডিলিট করতে হয় তাহলে একমুখী হওয়ার জন্য প্রথম এলিমেন্ট যেটা উঠবে সেটা হচ্ছে বি, তারপর যে এলিমেন্টটা উঠবে সেটা হচ্ছে এ। এখানে টপ বলে যে ইন্ডেক্স ভ্যালুটা আমি নিয়েছি, যখন কোনো এলিমেন্ট ছিল না স্ট্যাকের মধ্যে, মানে যখন স্ট্যাক এমটি ছিল, সেই সময় টপের ভ্যালুটা 0 ছিল। এরপরে যখন একটা এলিমেন্ট ইনসার্ট হলো তখন টপের ভ্যালুটা 1 ইনক্রিজ হলো। নেক্সট টাইম আবার যখন ইনসার্ট হলো বি তখন আবার টপের ভ্যালুটা 1 ইনক্রিজ হলো। সিমিলারলি যখন পপ অপারেশন হলো, মানে যখন ডিলিশন অপারেশনটা পারফর্ম হলো, তখন টপের যে ভ্যালু সেটা 1 কমলো। এরপরে যদি আমি আবার পপ অপারেশন পারফর্ম করতাম, মানে এলিমেন্ট এ কে যদি তুলে নিতাম, তাহলে টপের ভ্যালুটা আবার ডিক্রিজড হয়ে আবার 0-তে চলে আসতো। এইরকম একমুখী ইনসারশন আর ডিলিশন হওয়ার কারণে স্ট্যাককে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লিফো সিস্টেম। বাড়িতে টেবিলে যে আমরা বইগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি সেটাও এক ধরনের স্ট্যাকের উদাহরণ।
খাবারের যে প্লেটগুলো থাকে সেগুলোও যে অবস্থায় থাকে সেটাও একটা স্ট্যাকের উদাহরণ। এমনকি মেয়েরা আমরা যারা ব্যাঙ্গেল পরি তারাও একটা জিনিস লক্ষ্য করে দেখব, যে ব্যাঙ্গেলটা আমি লাস্টে ইনসার্ট করেছিলাম সেই ব্যাঙ্গেলটাই আমাকে কিন্তু ফার্স্টে হাত থেকে খুলতে হবে। তো এটাও একটা লাস্ট ইন ফার্স্ট আউট, মানে একটা স্ট্যাকের এক্সাম্পল। এছাড়াও রেলের কারশেডে গাড়ি যেভাবে থাকে সেটাও একটা স্ট্যাকের এক্সাম্পল হিসেবে ধরা যেতে পারে। স্ট্যাককে যদি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে অ্যারের সাইজ আমি ধরে নিচ্ছি 5, মানে টোটাল 5টা এলিমেন্ট আমি স্ট্যাকের মধ্যে ইনসার্ট করতে পারবো। তাহলে সাইজ যদি বলি স্ট্যাকের, সেটা তাহলে ইকুয়ালস টু হবে 5। এবার প্রথমেই আমি ডিফাইন করে নিচ্ছি টপ যে ইন্ডেক্সটাকে ধরছি সেটার ভ্যালু হচ্ছে 0 দিয়ে, অর্থাৎ টপের ভ্যালু যদি 0 হয় তার মানে স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে সেটা হবে স্ট্যাক এমটি কন্ডিশন। এই স্ট্যাক এমটি কন্ডিশনকে অনেক বইতে আবার স্ট্যাক আন্ডারফ্লো বলেও ইন্ডিকেট করা থাকে। তো এরপরে যতবারই আমি পুশ অপারেশন পারফর্ম করব, মানে কোনো এলিমেন্ট ইনসার্ট করব, ততবারই স্ট্যাকের ভ্যালু যেটা থাকবে সেটা 1 করে ইনক্রিজ হবে এবং ইনক্রিজ হতে হতে ম্যাক্সিমাম যেতে পারে 5 অবধি, কারণ আমার স্ট্যাকের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 5, মানে সাইজ ইকুয়ালস টু 5। এবার ডেটা ইনসার্ট করতে করতে যদি 5টা ডেটা ইনসার্ট হয়ে যায় তখন টপের ভ্যালু থাকবে 5 আর স্ট্যাকের সাইজও 5, সুতরাং এরপরে আর আমি এলিমেন্ট ইনসার্ট করতে পারবো না। তো এই যে কন্ডিশনটা অ্যারাইজ করবে, মানে টপের ভ্যালু আর স্ট্যাকের সাইজ যখন সমান হয়ে যাচ্ছে তখন সেই কন্ডিশনকে স্ট্যাক ফুল হিসেবেও বলা যেতে পারে বা স্ট্যাক ওভারফ্লো হিসেবেও বলা যেতে পারে। এবার আসি স্ট্যাকের অ্যালগরিদমে। 2-3টে বই যদি আমি দেখি তাহলে অনেক সময় অ্যালগরিদমের কিছু পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। তো অ্যালগরিদমের ক্ষেত্রে যে বইটাই আমি ফলো করি না কেন সেটার দুটোই অপারেশন আমাকে ফলো করতে হবে। মানে আমি একটা বই থেকে পুশ অপারেশন ফলো করলাম, আরেকটা বই থেকে পপ অপারেশন ফলো করলাম, তাহলে কিন্তু হবে না। অনেক সময় লজিক আলাদা আলাদা থাকে, তো সেই সময় লজিক আলাদার জন্য অ্যালগরিদমগুলো টোটাল ডিফারেন্ট হয়ে যায় ভার্সনগুলো। তো আমি এখানে সেটাই দেখাবো, খুব ভালো করে একটু নোট করতে হবে। তো প্রথমে আসছি পুশ অপারেশনের ক্ষেত্রে। অ্যালগরিদম লেখার নিয়ম তোরা এতদিনে জানিস, স্টার্ট দিয়ে শুরু করতে হয় আর স্টপ দিয়ে শেষ করতে হয়। এবার আসছি লজিকের মধ্যে। প্রথমে আমি ধরে নিচ্ছি আমি যে টপ বলে যে ইন্ডেক্সটা নিয়েছি সেটাকে আমি ডিফাইন করে দিয়েছি অ্যাজ এ 0 বলে প্রথমেই, ঠিক আছে। আর সাইজ যেটা সেটা হচ্ছে আমার স্ট্যাকের টোটাল সাইজ, মানে স্ট্যাকের মধ্যে যতগুলো টোটাল এলিমেন্ট আমি ইনসার্ট করতে পারি সেটা হচ্ছে স্ট্যাকের সাইজ। তাহলে টপের ভ্যালু যদি স্ট্যাকের সাইজের সমান হয়ে যায় তাহলে আমি সেটাকে বলছি স্ট্যাক ফুল বা স্ট্যাক ওভারফ্লো হিসেবে। যদি না হয় তাহলে টপের ভ্যালু আমি 1 ইনক্রিজ করব আর সেইখানে স্ট্যাকের টপের ইন্ডেক্সের মধ্যে আমি আইটেম যেটা, মানে যে নাম্বারটা আমি ইনসার্ট করতে চাই সেই নাম্বারটা আমি ওই স্ট্যাক টপের মধ্যে আমি ইনসার্ট করে দেবো। এবার আসছি পপ অপারেশনের ক্ষেত্রে। পপ অপারেশনের ক্ষেত্রে ফার্স্টেই আমি চেক করছি টপের ভ্যালু লেস দ্যান 1 কিনা। লেস দ্যান 1 বা ইকুয়ালস টু 0 কন্ডিশন সেম। তো টপের ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তার মানে স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেটাকে আমি বলছি স্ট্যাক এমটি হিসাবে বা স্ট্যাক আন্ডারফ্লো হিসাবে। এবার যদি না হয় এরকম কন্ডিশন, মানে ইফ কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে এলস পার্টে যাব। এলস পার্টে স্ট্যাক টপের মধ্যে যে ডেটাটা আছে সেটাকে আমি কপি করে নিচ্ছি আইটেমের মধ্যে এবং আইটেমটাকেই আমি ডিসপ্লে করে দিচ্ছি বা প্রিন্ট করে দিচ্ছি।
ঠিক এরপরই টপের যে ভ্যালুটা আমি আগে ইনক্রিজ করেছিলাম সেটাকে এবার 1 ডিক্রিজ করতে হবে, কারণ আমি এখানে একটা এলিমেন্টকে বার করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। এরপরে আসছি সি প্রোগ্রাম কোডে। ফার্স্টে 3টে হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল conaio.h আর stdlib, এই 3টে হেডার ফাইল ফার্স্টে আমি ইনক্লুড করে নিয়েছি। হেডার ফাইলগুলো ইনক্লুড করা হয় কারণ হেডার ফাইলের মধ্যে আমরা যে প্রিডিফাইন্ড যে ফাংশনগুলো থাকে সেগুলো যে ব্যবহার করি তার প্রোটোটাইপ ডিক্লারেশন লেখা থাকে। ফার্স্টে আসছি মেন পার্টে। এখানে একটা অ্যারে নিয়েছি যেটার নাম নিয়েছি আমি স্ট্যাক, আর এই অ্যারের মধ্যে আমি ম্যাক্সিমাম 20টা এলিমেন্ট ইনসার্ট করতে পারি। কেউ চাইলে এখানে নিজের ইচ্ছা মতো সাইজ নিতেই পারে। এরপরে আই, টপ, সাইজ, চয়েস আর আইটেম নামক কতগুলো ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলের টাইপ হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপ। এখানে টপকে আগে থেকে আমি ডিফাইন করে দিয়েছি 0 দিয়ে, আর চয়েসকে আগে থেকেই ডিফাইন করে দিয়েছি 1 দিয়ে। এরপরে আমি ইউজারের থেকে জানতে চাইছি স্ট্যাকের সাইজটা, যেটা প্রিন্টএফ হিসেবে দেওয়া আছে, ডিফাইন দ্য স্ট্যাক সাইজ, আর স্ক্যানএফ করেছি সাইজটাকে। এরপরে একটা লুপ স্ট্রাকচার আমি ইউজ করেছি, ডু ওয়াইল। এখানে কেউ ওয়াইল লুপও ব্যবহার করতে পারে বা ফর লুপও ব্যবহার করতে পারে, কিন্তু ডু ওয়াইলের একটা বেসিক সুবিধা হচ্ছে ফার্স্টে উইদাউট কন্ডিশনেই আমার একবার হলেও যে ডুয়ের যে বডিটা থাকবে সেটা রান করবে, কিন্তু ফর লুপের ক্ষেত্রে বা ওয়াইল লুপের ক্ষেত্রে আমাকে আগে কন্ডিশনটা চেক হবে। তো আমি এখানে জাস্ট সুবিধার জন্যই আমি ডু ওয়াইলটা ব্যবহার করেছি। ফার্স্টেই আমি যেটা করেছি সেটা হচ্ছে কতগুলো অপশন রেখেছি, যেমন ইনসার্ট করার জন্য 1 প্রেস করার, ডিলিট করার জন্য 2 প্রেস করার জন্য, যদি স্ট্যাকের এলিমেন্টকে দেখতে হয় তার জন্য আমাকে 3 প্রেস করতে হবে। এগুলো প্রিন্টএফ করে আমার শো করানো আছে। এরপরে আমি জানতে চাইছি ইউজারের কাছ থেকে কোন চয়েসটা সে এন্টার করছে, তো সেই জন্য আমি এখানে স্ক্যানএফ করেছি চয়েসটাকে। এরপর চয়েসের উপর ভিত্তি করে আমার সুইচ কেস হবে। ফার্স্ট কেস 1, তারপর 2। 1টা হচ্ছে গিয়ে আমার নাম্বার ইনসার্টের জন্য, কেস 2টা হচ্ছে ডিলিশনের জন্য, কেস 3টা হবে আমার স্ট্যাকের এলিমেন্টকে দেখার জন্য, আর একটা ডিফল্ট কেস থাকবে। তো ফার্স্টে আসছি কেস 1-এর ক্ষেত্রে। এখানে ফার্স্টে আমি কি করেছিলাম, যদি স্ট্যাক টপের ভ্যালু আর স্ট্যাকের সাইজ সেম হয় তাহলে আমার স্ট্যাক ফুল, আমি কোনো রকম কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো না। যদি না হয় তাহলে টপের ভ্যালুকে 1 ইনক্রিজ করে দেবো, এবং তারপর ইউজারের কাছ থেকে যে ডেটাটা বা যে নাম্বারটা স্ট্যাকের মধ্যে রাখতে চাইছে সেটাকে আমি স্ক্যান করে নেব। সেটা স্ক্যান করে নেব আইটেম নামক যে ভেরিয়েবলটা নিয়েছি তার মধ্যে। এবার স্ট্যাকের টপের মধ্যে, মানে টপটা ইন্ডেক্স, সেই অ্যারের ইন্ডেক্সে আমি যে আইটেমটা আমি ইউজারের কাছ থেকে নিলাম সেটাকে আমি কপি করে দিলাম। এরপরে এলসি পোর্শনটা শেষ হলো। কেস শেষ করার জন্য আমাকে সবসময় ব্রেক স্টেটমেন্টটা দিতেই হবে। এটা তোরা 11-এও পড়েছিস, তো এখানে লাস্টে দেওয়া হয়েছে ব্রেক, ওই কারণে। এরপর আসছি কেস 2-এর ক্ষেত্রে, মানে এরপরে আমি স্ট্যাকের থেকে এলিমেন্ট পপ করব, মানে ডিলিট করব। তো প্রথমে আমাকে চেক করে নিতে হচ্ছে যে টপের ভ্যালু 0 কিনা বা লেস দ্যান 1 কিনা। যদি হয় তার মানে হচ্ছে গিয়ে স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে স্ট্যাক এমটি বা স্ট্যাক আন্ডারফ্লো কন্ডিশন। সেই ক্ষেত্রে আমি কোনো রকম কোনো আইটেম ডিলিট করতে পারবো না। যদি না হয় তার মানে হচ্ছে গিয়ে টপের ভ্যালু 0 থেকে বেশি। তো সেই ক্ষেত্রে এলস পার্টে আসার পর আমি কি করছি, আইটেম যে ভেরিয়েবলটা নিয়েছি সেটার মধ্যেই স্ট্যাকের টপের, মানে কারেন্ট পজিশানে যে ভ্যালুটা আছে, মানে লাস্ট যে ভ্যালুটা ইনসার্ট করা হয়েছে সেই ভ্যালুটাকে আমি আইটেমের মধ্যে কপি করে দিচ্ছি। আর এই আইটেম নামক যে ভেরিয়েবলটা আছে সেটা আমি কনসোলে ডিসপ্লে করে দিচ্ছি। এরপরে
আমি টপের ভ্যালুকে 1 ডিক্রিজ করে দিচ্ছি। মাথায় রাখতে হবে, যখন আমি ইনসার্ট করেছিলাম তখন টপের ভ্যালু 1 ইনক্রিজ করে আমি আইটেমকে ইনসার্ট করেছিলাম। পপের সময় বা ডিলিশনের সময় প্রথমে আইটেমটাকে আমাকে তুলতে হবে, তারপরে আমাকে টপের ভ্যালুকে ডিক্রিজ করতে হবে। এই সিকোয়েন্সটা যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু ডিজায়ার্ড আউটপুট আসবে না। এবার এই কেসটাকে শেষ করার জন্য আমি ব্রেক স্টেটমেন্ট দিয়েছি। কেস 3 এর ক্ষেত্রে ফার্স্টে আসছি। কেস 3 এর উদ্দেশ্য হলো আমার স্ট্যাকের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্টকে আমার শো করানো। সেই জন্য ফার্স্টে আমি চেক করে নিচ্ছি টপের ভ্যালু 0 কিনা। যদি 0 হয় তার মানে স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে স্ট্যাক এমটি। যদি না হয় তখন একটা ফর লুপ নিয়েছি, যেটার ইনিশিয়ালাইজ করা হয়েছে আইকে 1 দিয়ে এবং কন্ডিশন দেওয়া হয়েছে আই লেস দ্যান ইকুয়ালস টু টপ কিনা, মানে টপ মানে লাস্ট যতগুলো আমি ইনসার্ট করেছি স্ট্যাকের মধ্যে সেই নাম্বারটা, আর আইকে 1 করে করে ইনক্রিমেন্ট করা হয়েছে। তাতে লুপের মধ্যে একটাই স্টেটমেন্ট, সেটা হচ্ছে গিয়ে কত নম্বর পজিশানে কোন এলিমেন্টটা আছে। ফার্স্টের %d-টা আই দিয়ে রিপ্লেস হবে, মানে আইতম এলিমেন্ট, আর পরের যে এলিমেন্ট ইজ ইকুয়ালস টু দিয়ে %d আছে সেটা স্ট্যাক অফ আই দিয়ে রিপ্লেস হবে। তার মানে যে ভ্যালুটা আছে আই এর মধ্যে, আই ইন্ডেক্সে যে অ্যাকচুয়াল ভ্যালুটা আছে সেটা ডিসপ্লে হবে। এটার ক্ষেত্রেও সিমিলারলি কেসকে ব্রেক করার জন্য আমি ব্রেক স্টেটমেন্ট দিয়েছি। তারপরে ডিফল্ট কেসে জাস্ট একটা ব্রেক স্টেটমেন্ট দেওয়া আছে। এরপরে সুইচ কেসটা শেষ হয়েছে এবং তারপরে একটা অপশন রাখা হয়েছে যে এই যে লুপটা ছিল, সুইচ কেসটা ছিল, সেটা কি আবার কন্টিনিউ করতে চাই না। যদি চাই তাহলে 1 প্রেস করতে হবে, যদি চাই না তাহলে 0 প্রেস করতে হবে। এই চয়েসটাকে আমি আবার ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এই চয়েসের উপর ডিপেন্ড করে আমার হোয়াইল লুপটা চলবে, এটাই আমার কন্ডিশন। যদি আমি আবার কন্টিনিউ করতে চাই তাহলে আমি 1 প্রেস করব। তাহলে কন্ডিশন যদি 1 হয়, মানে চয়েস ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমার এই লুপটা আবার চলবে। যখন 0 হবে তখনই একমাত্র এই লুপ থেকে আমি বের হব। লাস্টে এখানে মেন ফাংশনটা শেষ হয়েছে। এবার এই প্রোগ্রামটা রান করলে কি হয় সেটা দেখা যাক। এখানে আমি বোর্ডল্যান্ড 4.5 ভার্সন ব্যবহার করেছি সি প্রোগ্রাম রানের জন্য। রান করার জন্য আমি প্রথমে ডিবাগে গেছি, সেখান থেকে রান প্রেস করেছি। রান করার পর প্রথমে আমাকে স্ট্যাকের সাইজ ডিফাইন করতে বলেছে। আমি স্ট্যাকের সাইজ ধরে নিলাম 3 দিয়েছি। এরপরে আমি ফার্স্ট অপশান 3 দিচ্ছি, মানে আমি এলিমেন্ট স্ট্যাকের মধ্যে কী কী আছে সেগুলো দেখতে চাই। তো যথারীতি কিছুই নেই, তাহলে স্ট্যাক দেখাবে এমটি, তাই দেখিয়েছে। তারপরে আমি এটাকে আবার কন্টিনিউ করছি এবং চয়েস দিচ্ছি 2, মানে ডিলিট করতে যাচ্ছি, সেখানেও দেখাবে স্ট্যাকটা এমটি, কারণ কোনো এলিমেন্ট ইনসার্ট করিনি। তারপরে আবার কন্টিনিউ করে এবার 1 প্রেস করছি আইটেম ইনসার্ট করার জন্য। আইটেম দিয়েছি আমি সাপোজ 10। তারপর আমি আবার থার্ড অপশন প্রেস করছি, তাতে দেখছি যে এলিমেন্ট আমার যেটা 10 ইনসার্ট করেছিলাম সেটাই দেখাচ্ছে কিনা। এরপর আবার কন্টিনিউ করছি 1 প্রেস করে, সেখানে আমি আবার 1 ইনসার্ট করছি, মানে আমি আইটেম ইনসার্ট করছি, সেটা দিলাম 20। নেক্সট টাইম আমি আরেকটা আইটেম ইনসার্ট করতে চাইছি, সেটা দিলাম 30। আবার কন্টিনিউ করছি 1 দিয়ে। তারপরে আমি দেখতে চাইছি 3 প্রেস করে স্ট্যাকের মধ্যে কী কী আইটেম আছে, তো 10, 20, 30 আমাকে শো করছে। এরপরে আমি আবার স্ট্যাকের মধ্যে কিছু ইনসার্ট করতে চাইছি, কিন্তু সেখানে দেখাবে স্ট্যাক ফুল, কারণ সাইজ দিয়েছিলাম আমি 3। এরপরে 2 প্রেস করছি, মানে স্ট্যাক থেকে ডিলিট করতে চাইছি। তো লাস্ট আইটেম 30 আমি ইনসার্ট করেছিলাম, তো পপ করার কারণে প্রথমে 30টাই
উঠে আসবে। তারপরে আমি আবার দেখতে চাইছি যে স্ট্যাকের মধ্যে কটা এলিমেন্ট রয়েছে, তো 10 আর 20 রয়েছে। এরপরে আবার যদি আমি পপ অপারেশন পারফর্ম করি তাহলে 20টা ডিলিট হবে। তারপরে আবার যদি পপ অপারেশন পারফর্ম করি তাহলে আবার 10 উঠে আসবে। এরপরে যদি আমি আবার 2 প্রেস করি, মানে ডিলিট করতে চাই, তখন আমার আর স্ট্যাকের মধ্যে কিছু থাকবে না, সুতরাং স্ট্যাক এমটি হিসেবেই দেখাবে। এমনকি যদি আমি এই সময় প্রেস 3 করি তখনও স্ট্যাক এমটিই দেখাবে, কারণ তার মধ্যে আর কিছু নেই। এরপরে 0 প্রেস করলে আমার প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে। স্ট্যাকের অ্যাপ্লিকেশন অনেক জায়গায় হয়। এই ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স নোটেশনের ক্ষেত্রে স্ট্যাক অনেকটা কাজে লাগে। তো প্রথমে জেনে নিই এই ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স নোটেশনগুলো কী। যদি দুটো অপারেন্ডের মাঝখানে একটা অপারেটর থাকে, যেমন এ আর বি এর মাঝখানে যদি প্লাস সাইন থাকে, প্লাস সাইনটাকে আমি অ্যাজ এ অপারেটর ইন্ডিকেট করছি, সেটা মাইনাস হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, যা খুশি হতে পারে। তো যদি দুটো অপারেন্ডের মাঝে একটা অপারেটর থাকে তাহলে সেটাকে বলি ইনফিক্স নোটেশন। যদি অপারেটর যেটা সেটা যদি ফার্স্টের থাকে, তারপরে যদি দুটো অপারেন্ড থাকে তাহলে সেটাকে বলি প্রিফিক্স নোটেশন। আর অপারেটর যদি দুটো অপারেন্ডের শেষে থাকে তাহলে সেটাকে আমি বলি পোস্টফিক্স নোটেশন। পরীক্ষা এরকম ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্সন বা ইনফিক্স থেকে প্রিফিক্সে কনভার্সন, এটা একটু আসে, এটা একটু ভালো করে দেখতে হবে। তো ফার্স্টে আমি দেখছি ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভারসেশন, যেটাতে কোনো ব্র্যাকেট নেই। তো সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এখানে আছে a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি। তো এখানে বদমাস বি ও ডি এম এ এস যদি রুল আমি ফলো করি তাহলে সবার আগে গুণের কাজ হবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি পোস্টফিক্সে কনভার্ট করতে চাই তাহলে বি ইন্টু সি, এটার টোটালটাকে পোস্টফিক্সে আগে কনভার্ট করতে হবে। তাহলে বি সি স্টার, এখানে বি আর সিটা হচ্ছে অপারেন্ড আর স্টারটা হচ্ছে অপারেটর। ঠিক এর পরের স্টেপে বি সি স্টার টোটালটাকে ধরা হচ্ছে অ্যাজ এ অপারেন্ট, তাই এর পোস্টফিক্স নোটেশন হবে এ বি সি স্টার প্লাস। এবার এই টোটালটাকে অ্যাজ এ অপারেন্ট ধরা হবে, তাতে পরের স্টেপে পোস্টফিক্স নোটেশন হবে এ বি সি স্টার প্লাস ডি মাইনাস, মাইনাসটা এখানে কিন্তু অপারেটর। সিমিলারলি এবার ব্র্যাকেটের কেসে ব্র্যাকেটের কাজটা সবার আগে হবে, তারপরে বাকি যেগুলো আগের ক্ষেত্রে করলাম সেম পদ্ধতিতে এটা ফলো হবে পোস্টফিক্স নোটেশনে। সিমিলারলি ইনফিক্স থেকে প্রিফিক্সে যদি কনভার্সন করতে হয় তাহলে শুধু নোটেশনটা শুধু চেঞ্জ হবে, মানে হচ্ছে গিয়ে দুটো অপারেন্ডের আগে একটা অপারেটর বসবে। এই ইনফিক্স থেকে পোস্টফিক্স নোটেশন যদি স্ট্যাকের মাধ্যমে করা হয় তাহলে এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। একটা এক্সপ্রেশন নিয়েছি যেরকম এ স্টার বি প্লাস সি। এক্ষেত্রে স্ট্যাকের মধ্যে শুধুমাত্র অপারেটরগুলোকেই পুশ করা হয়। তো প্রথমে যদি স্ক্যান করা হয় ফার্স্ট সিম্বল যেটা আসে সেটা হচ্ছে এ। যখনই সিম্বল বা অপারেন্ট পাওয়া যায় তখনই সেটা আউটপুট স্ট্রিংয়ে ডিসপ্লে করা হয়। তো ফার্স্টে পাওয়া গেছে এ, তো সুতরাং সেটা এ ডিসপ্লে করা হয়েছে। পরের সিম্বলটা হচ্ছে স্টার, সেটা যেহেতু অপারেটর সেটা স্ট্যাকে পুশ করা হয়েছে। পরের সিম্বল হচ্ছে বি, বি যেহেতু অপারেন্ট তাই বিকে আউটপুট স্ট্রিংয়ে ডিসপ্লে করা হয়েছে। পরের সিম্বলটা হচ্ছে প্লাস সাইন, তো প্লাসের ওয়েট স্টার বা মাল্টিপ্লিকেশনের থেকে কম হওয়ায়
মাল্টিপ্লিকেশনটাকে আগে পপ করে নেওয়া হচ্ছে, তারপর প্লাস সাইনটাকে স্ট্যাকে পুশ করা হচ্ছে। এর পরের সিম্বল হচ্ছে সি। তো সেই হেতু সিটাকে আউটপুট স্ট্রিংয়ে লেখা হচ্ছে। এরপরে আর কোনো সিম্বল নেই, তাই জন্য স্ট্যাকের মধ্যে যা অবশিষ্ট থাকছে সেটাকে পপ করে ডিসপ্লে করে দেওয়া হচ্ছে। এখানে আরেকটা এক্সাম্পল নেওয়া হয়েছে যেখানে ব্র্যাকেট আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট যখন পাওয়া যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তার লাস্ট ব্র্যাকেট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ব্র্যাকেটের মধ্যে যা থাকছে সেইগুলোকে স্ট্যাকের মধ্যে পুশ করা হচ্ছে। যখনই লাস্ট ব্র্যাকেট পাওয়া যাচ্ছে তখন ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যে যে অপারেটরগুলো থাকছে সেগুলোকে পপ করে দেওয়া হচ্ছে। এবার আসছি কিউতে। কিউ হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে ইনজারশন হবে একটা এন্ড থেকে, যেটাকে বলা হয় রেয়ার, আর ডিলিশন হবে আরেকটা এন্ড থেকে, যেটাকে বলা হয় ফ্রন্ট। 4 প্রকারের মোটামুটি কিউ হয়: নর্মাল কিউ, সার্কুলার কিউ, ডাবল এন্ডেড কিউ আর প্রায়োরিটি কিউ। আমরা এখানে নর্মাল কিউটাই পড়ব, সার্কুলার কিউ বা অন্যান্য কিউগুলো আমাদের সিলেবাসে নেই। স্ট্যাকের মতোই কিউকে দুটোভাবে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে অ্যারের সাহায্যে আর একটা হচ্ছে লিঙ্ক লিস্টের সাহায্যে। আমরা অ্যারের সাহায্যে কী করে রিপ্রেজেন্ট করা যায় সেটা আজকে দেখব। কিউতে দু ধরনের অপারেশন হয়, একটা হচ্ছে এন কিউ আর একটা হচ্ছে ডি কিউ। কিউয়ের মধ্যে কোনো আইটেম ইনসার্ট করতে চাইলে সেটাকে বলা হয় এন কিউ। এন কিউয়ের ক্ষেত্রে রেয়ারের সাহায্যে আমরা এই অপারেশনটা পারফর্ম করে থাকি। আর কিউ থেকে কোনো আইটেম ডিলিট করতে চাইলে সেটাকে বলা হয় ডি কিউ। আর ডি কিউ অপারেশন ফ্রন্টের সাহায্যে অপারেট করা হয়। অনেক বইতে আবার ফ্রন্টকে অনেক সময় হেড হিসেবেও ইন্ডিকেট করা থাকতে পারে, আর রেয়ারকে অনেক সময় টেল হিসেবেও ইন্ডিকেট করা থাকতে পারে। এন কিউ আর ডি কিউ অপারেশনের ক্ষেত্রে সবসময় লক্ষ্য করা গেছে যে যে আইটেমটা প্রথমে ইনসার্ট হয়েছে সেই আইটেমটাই ফার্স্টে আউট হয়েছে। তো সেই ক্ষেত্রে এই কিউ ডেটা স্ট্রাকচারকে ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট বলা হয়। কিউ এর ক্ষেত্রে এন কিউ অপারেশনে যদি 1 ডেটাকে আমি ইনসার্ট করতে চাই, তাহলে 1 যখন আমি ইনসার্ট করছি তখন ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু ফার্স্টেই থাকবে। এরপরে যখন আমি আবার এন কিউ করলাম, আইটেম নিলাম 2, তখন রেয়ারের ভ্যালু 1 বাড়লো এবং সেই জায়গাটায় 2 ইনসার্ট হলো। সিমিলারলি যদি আবার এন কিউ করি আমি 3, তখন আবার রেয়ারের ঘর 1 করে করে বাড়বে। অর্থাৎ রেয়ারের ভ্যালু ততক্ষণ বাড়বে যতক্ষণ আমি ইনসার্ট করতে থাকবো। এরপরে যদি আমি ডি কিউ করি, যার মানে ডিলিট যদি করতে চাই, তখন ফ্রন্ট থেকে মানে যে এলিমেন্টটা আমার আগে ইনসার্ট হয়েছিল সেই এলিমেন্টটা ফার্স্টে ডিলিট হয়ে যাবে। তারপর আবার যদি ডি কিউ করি তাহলে 2 ডিলিট হবে, তারপর আবার যদি করি তখন 3টা ডিলিট হয়ে যাবে। এবার আসছি এন কিউ অ্যালগোরিদমের ক্ষেত্রে। প্রথমেই ধরে নিচ্ছি রেয়ারের ভ্যালু 0 আর সাইজ সেটা হচ্ছে গিয়ে কিউ এর টোটাল সাইজ। তো যদি রেয়ারের ভ্যালু সাইজের সমান হয় তাহলে কিউ ফুল, তার মানে কিউ এর মধ্যে আর আমি কোনো এলিমেন্ট ইনসার্ট করতে পারবো না। যদি না হয় তাহলে ফার্স্ট টাইম ইনসারশনের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 নাম্বার যে স্টেপটা আছে সেটায়, যদি রেয়ার ইকুয়ালস টু 0 আর ফ্রন্ট ইকুয়ালস টু 0 তাহলে ফ্রন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিতে হবে। যদি ফ্রন্ট ইকুয়ালস টু 1 না করা হয় তাহলে যখন ডিলিট করব একটা আইটেম ইনসার্টের পরেই, মানে যখন ডিকিউ করতে যাব তখন ফ্রন্টের ভ্যালু তো 0ই থেকে যাবে। তো তখন আমি বুঝতে পারবো না যে একটা এলিমেন্ট আদৌ ইনসার্ট হয়েছে না হয়নি। তো সেই ক্ষেত্রে যখন ফার্স্ট টাইম ইনসারশন হবে তখন আমাকে ফ্রন্টের ভ্যালুটাকে 1 বাড়িয়ে নিতে হবে। এবার যদি ফার্স্ট টাইম ইনসারশন না হয়, তার মানে নর্মাল ইনসারশনের ক্ষেত্রে, তখন ফার্স্টে রেয়ারের ভ্যালুটাকে 1 ইনক্রিজ করে নিতে হবে। তারপরে কিউয়ের রেয়ার ইন্ডেক্সে
যে এলিমেন্টটাকে আমি ইনসার্ট করতে চাইছি সেটা ইউজারের কাছ থেকে নিয়ে হোক বা ডিরেক্ট হোক, সেটাকে কিউ অফ রেয়ারের মধ্যে সেটাকে কপি করতে হবে। ডিকিউয়ের ক্ষেত্রে ফ্রন্ট যদি 0 হয় তাহলে অবভিয়াস কিউটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে হচ্ছে কিউ এমটি। যদি না হয় তাহলে আইটেমের মধ্যে কিউ অফ ফ্রন্টে যে ডেটাটা আছে সেটা আইটেমের মধ্যে কপি করে নেব এবং এই আইটেমটাকে আমি কনসোলে প্রিন্ট করে দেবো। এর পরের পার্টে 7 নাম্বার যে স্টেপটা আছে সেখানে ইফ ফ্রন্ট ইকুয়ালস টু যদি রেয়ার হয়, তার মানে আমি যা যা এলিমেন্ট ইনসার্ট করেছিলাম সবকটা এলিমেন্টই আমি ডিলিট করে ফেলেছি, তখন আমার কিউটা ফাঁকা আছে, কিন্তু ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু একই জায়গায় রয়ে গেছে। তো ওই জন্য ওই যে ফ্রি স্পেসটা আছে সেই স্পেসটাকে যদি আমার ইউটিলাইজ করতে হয়, তো সেই জন্য আমি ফ্রন্ট আর রেয়ারকে আবার 0-তে ইনিশিয়ালাইজ করে দেবো। তাতে সুবিধা কী হবে, আমি আবার সেই ইনসারশন প্রক্রিয়াটা আমি আবার চালু করতে পারবো। এরপর আসি 10 নম্বর স্টেপে। তার মানে হচ্ছে এখানে ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু এক নয়, তার মানে কিছু এলিমেন্ট এখনও রয়েছে যেগুলোকে আমি ডিলিট করতে পারি। তো সেই ক্ষেত্রে সবার প্রথমের কাজ যেটা হবে সেটা হচ্ছে আমি ফ্রন্টের ভ্যালুটাকে 1 ইনক্রিজ করে দেবো। এই ক্ষেত্রেই দুটো ইফের পার্ট আমার শেষ হয়ে যাবে আর তারপরে অ্যালগরিদমটা শেষ হবে। স্ট্যাকের মতোই কিছুটা কিউয়ের কোডটা আছে। প্রথমে 3টে হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে, তারপরে মেইন বডি শুরু করা হয়েছে, তারপরে Q20 বলে একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, তারপরে আই, ফ্রন্ট, রেয়ার, সাইজ, চয়েস আর আইটেম যে ভেরিয়েবলগুলো নেওয়া হয়েছে সেগুলো ইন্টিজার টাইপের, যেখানে ফ্রন্ট আর রেয়ার আর চয়েস এর ভ্যালুগুলো ডিফাইন করে দেওয়া হয়েছে। ফ্রন্ট আর রেয়ারকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে আর চয়েসকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপর ইউজারের কাছ থেকে কিউয়ের সাইজ কত সেটা চাওয়া হয়েছে, সেটাকে স্ক্যান করা হয়েছে সাইজের মধ্যে। এরপরে ডু ওয়াইল লুপ ব্যবহার করা হয়েছে। এখানে 3টে মেনু, একটা মেনু রাখা হয়েছে অ্যাকচুয়ালি, যেখানে 3টে অপশান আছে। ফার্স্ট অপশানে আমি কিউয়ের মধ্যে কোনো ডেটা ইনসার্ট করতে পারি, মানে হচ্ছে এন কিউ। পরেরটা হচ্ছে ডি কিউ, মানে কিউ থেকে কোনো ডেটা ডিলিট করতে পারি। আর কিউয়ের মধ্যে কি ডেটা আছে সেটা আমি দেখতে পারি অপশান নাম্বার 3 দিয়ে। তো ইউজারের কাছ থেকে সেই অপশানটা আমি চাইছি, সেটাকে চয়েস ভেরিয়েবলের মাধ্যমে আমি স্ক্যান করছি। চয়েস ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমি সুইচ কেস করছি। ফার্স্ট চয়েস যদি হয় কেস নাম্বার 1, মানে 1 যদি কোনো ইউজার প্রেস করে, তাহলে কেস নাম্বার 1-এ গিয়ে আমার কী আসছে, এন কিউ অপারেশন। প্রথমে দেখছি কি রেয়ার আর সাইজ যদি ইকুয়ালস হয় তাহলে আমার পক্ষে কোনো রকম এলিমেন্ট ইনসার্ট করা পসিবল নয়, কারণ কিউ ফুল। যদি রেয়ারের ভ্যালু সাইজের সমান না হয় তাহলে আমি চেক করছি কি ফার্স্ট টাইম ইনসারশন কিনা। যদি ফার্স্ট টাইম ইনসারশন হয়, মানে রেয়ার আর ফ্রন্টের ভ্যালু যদি 0 হয়, তাহলে ফ্রন্টকে 1 করে দিচ্ছি, তারপর রেয়ারের ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি। তারপরে ইউজারের কাছ থেকে সে যে ডেটাটা ইনসার্ট করতে চায় সেই ডেটাটা আইটেমের মধ্যে আমি স্ক্যান করে নিচ্ছি। এই যে আইটেমের মধ্যে আমি ডেটাটা স্ক্যান করলাম সেটাই আমি কিউ অফ রেয়ারের মধ্যে আমি সেটাকে ইনসার্ট করে দিচ্ছি। তারপর ব্রেক স্টেটমেন্টের সাহায্যে আমি কেস 1টাকে শেষ করছি। এরপর আসছি কেস নাম্বার 2, মানে হচ্ছে কিউয়ের থেকে ডেটা ডিলিশন বা ডিকিউ অপারেশনের ক্ষেত্রে। ডিকিউ অপারেশনের ক্ষেত্রে প্রথমেই চেক করছি আমার ফ্রন্টের ভ্যালু 0 কিনা। যদি ফ্রন্টের ভ্যালু 0 হয় তার মানে আগে থেকে কোনো ডেটা ওখানে ইনসার্ট করা নেই,
তার মানে কিউটা এমটি, তো সুতরাং আমি কোনো আইটেম ডিলিট করতে পারবো না। যদি না হয় তার মানে হচ্ছে ফ্রন্টের ভ্যালু নন জিরো, তার মানে তার মধ্যে কোনো এলিমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি যে এলিমেন্টটা আছে সেটা কিউ ফ্রন্ট থেকে আইটেমের মধ্যে কপি করছি, আর এই আইটেমটাকে আমি কনসোলে প্রিন্ট করে দিচ্ছি। এরপরে চেক করছি যদি ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু একই হয়, মানে আমার যা ইনসার্ট করেছিলাম সব আমার ডিলিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আবার সেই কিউটাকে রিইউজ করার জন্য আমি ফ্রন্ট আর রেয়ারের ভ্যালুটাকে 0 করে দিচ্ছি। যদি এটা না হয়, মানে ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু যদি ইকুয়াল না হয়, সেক্ষেত্রে ফ্রন্টটাকে 1 বাড়িয়ে দিচ্ছি, তারপরে এই ফেজটাকে শেষ করছি, তারপর ব্রেক স্টেটমেন্টের সাহায্যে কেস নাম্বার 2কে শেষ করছি। এবার আসছি কেস নাম্বার 3 এর ক্ষেত্রে, যেখানে আমার কিউ এর মধ্যে কি কি আইটেম আছে সেটাকে দেখতে হলে আমাকে প্রথমেই চেক করে নিতে হবে ফ্রন্ট আর রেয়ারের ভ্যালু 0 কিনা। যদি 0 হয় তাহলে কিউ এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে কিউ এমটি। যদি না হয় তাহলে একটা ফর লুপ ব্যবহার করছি, যেখানে আইকে ইনিশিয়ালাইজ করছি ফ্রন্ট দিয়ে, সেইটা লুপটা ঘুরবে রেয়ার পর্যন্ত, আর আই 1 করে ইনক্রিমেন্ট হবে। এরপরে ব্রেক স্টেটমেন্টের সাহায্যে কেস 3কেও শেষ করছি, তারপর ডিফল্ট কেসে জাস্ট একটা ব্রেক থাকছে। সুইচ কেস শেষ হওয়ার পরে আমি আবার ইউজারের কাছ থেকে জানতে চাইছি যে সে এই প্রসিডিওরটা কন্টিনিউ করবে কি করবে না। যদি করে তাহলে 1 প্রেস করবে, যদি না করতে চায় তাহলে 0 প্রেস করবে। যেটাই করবে সেটা চয়েস নামক যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে সেটা স্ক্যান হয়ে যাবে। এই চয়েসের উপর ডিপেন্ড করে আমার যে ডু ওয়াইল লুপটা আছে সেটা চলবে। যদি 0 প্রেস হয় একমাত্র তখনই আমি এই লুপ থেকে বেরোতে পারবো, আদারওয়াইজ এটা কন্টিনিউ চলবে। এবার দেখি এই প্রোগ্রামটা রান করলে কি হয়। তো ডিবাগে গিয়ে রান অপশানে ক্লিক করলে আমার রান উইন্ডোটা খুলবে। তো সেখানে প্রথমে আমাকে কিউবের সাইজ দিতে বলেছে, আমি ধরে নিলাম 3 দিয়েছি। তারপরে আমাকে চয়েস এন্টার করতে বলেছে, তো আমি প্রথমে দেখতে চাইছি কিউয়ের মধ্যে কী আছে। স্বাভাবিকভাবেই কিছু থাকবে না, তো সেই জন্য কিউটা এমটি দেখাবে। এরপরে আমি আবার লুপটা কন্টিনিউ করছি 1 প্রেস করে, তারপর আবার চয়েসের ক্ষেত্রে আমি দিচ্ছি 2, তার মানে ডিলিট করতে চাইছি। একই জিনিস দেখাবে, কিউতে কিছু নেই তাই আমি ডিলিট করতে পারবো না। তারপরে আমি ইনসার্ট করছি, একটা ভ্যালু ইনসার্ট করছি, সাপোজ 1 2 3। তারপর আবার আরেকটা ভ্যালু ইনসার্ট করছি, সাপোজ 1 2 3 4। তারপর আবার কন্টিনিউ করছি, আবার একটা ভ্যালু ইনসার্ট করছি 1 2 3 4 5। এরপর আবার কন্টিনিউ করে আমি অপশান 1 করতে চাইছি, মানে আবার ইনসার্ট করতে চাইছি। তো তখন যেহেতু আমি অ্যারে সাইজ 3 দিয়েছিলাম সেহেতু আমার কিউ ফুল দেখাবে। এরপরে আবার কন্টিনিউ করে 3 প্রেস করলে আইটেমগুলো কী কী আমি ইনসার্ট করেছি সেগুলো দেখাবে। এরপরে যদি আমি ডিলিট করি তাহলে ফার্স্টে আমি 1 2 3 ইনসার্ট করেছিলাম সেটা ডিলিট হবে, তারপর 1 2 3 4 ডিলিট হবে, তারপরে 1 2 3 4 5 ডিলিট হবে। এরপরেও যদি ডিলিট করতে চাই তাহলে আর আইটেম থাকবে না, তো স্বভাবতই কিউ এমটি দেখাবে। এরপরে যদি ডিসপ্লেও করতে চাই তাহলেও আমার কিউ এমটি দেখাবে। এইবার আমি যদি আবার ইনসার্ট করতে চাই তাহলে আমি কিন্তু আবার ইনসার্ট করতে পারবো, মানে আমার কাছে আবার সেই 3টে ঘরের অ্যারে বিশিষ্ট সেই কিউটা ফাঁকা হয়ে গেছে এবং সেটাকে আমি ইউজ করতে পারবো। কিউয়ের অ্যাপ্লিকেশন সাধারণত দেখা যায় কোনো শপিং মলের ক্যাশ কাউন্টারে বা রেলের টিকিট কাউন্টারে। আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এর কিছু অ্যাপ্লিকেশান আছে, যেমন ফিফো শিডিউলিং, কিবোর্ড বাফার, রাউন্ড রবিন শিডিউলিং ইত্যাদি।
আজকের ক্লাস এখানেই শেষ হলো। আজকের ক্লাসের উপর ভিত্তি করে কতগুলো কোয়েশ্চেন এখানে দিয়েছি, বাড়িতে ট্রাই করবি। যদি না পারিস আমাকে বলবি, আমি অবশ্যই হেল্প করব।